আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে তামাদি আইন পড়ার কথা থাকলেও ঘটনাচক্রে আমাদের বলা চলে যে একটু অপেক্ষা করবেন, আমাদের মানে ডকুমেন্ট গুলো আমার কাছে না থাকায় আমি তামাদি আইনটা পড়াতে পারছি না আজকে। তো আমরা আজকে পড়বো আসলে বিবিসি রুলস অ্যান্ড অর্ডার, এবং বিবিসি রুলস অ্যান্ড অর্ডার আজকের ক্লাসে আমরা শেষ করব। এবং শেষ করার উদ্দেশ্যটা হচ্ছে যেন আমরা দ্রুত, মানে আমরা চেয়েছিলাম যে 3 বা 4 তারিখ থেকে পেনাল কোড শুরু করব, সেটা আসলে 10 তারিখ থেকে শুরু করলে আমাদের জন্য খানিকটা ভালো, নাহলে চাপ হয়ে যাচ্ছে। আর এমনি ব্যস্ততাও ছিল, যে কারণে গতকালকে ক্লাস অনুষ্ঠিত হয়নি এবং আগামীকালকেও ক্লাস অনুষ্ঠিত হবে না। তবে রবিবার, সোমবার, মঙ্গলবার এরকম কোন সময়ে আমরা তামাদি আইনের যে আরেকটা ক্লাস হবে সেই ক্লাসটা ইনশাল্লাহ নিয়ে ফেলবো। আর সবাইকে শুভেচ্ছা যে আমরা ফার্মগেট শাখার ক্লাসরুম থেকে সরাসরি ক্লাস নিতে পারছি আজকে। মানে এইটা একটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। মানে রীতিমতো একটা অনেক দামি কম্পিউটার কিনতে হয়েছে এটার জন্য, প্লাস মানে এখানে মানে অন্যান্য ইকুইপমেন্ট সমৃদ্ধ করতে হয়েছে নানা কারণে। হাওয়ার আমরা ক্লাসে ঢুকি, কথা কম বলি, কাজ বেশি করি না। আজকের ক্লাসে আমরা আসলে মূলত পড়ব দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, প্রেসিডেন্ট অর্ডার নাম্বার 46 of 1972, প্রেসিডেন্ট অর্ডার নাম্বার 46 of 1972, অর্থাৎ রাষ্ট্রপতির 46 নম্বর আদেশ। রাষ্ট্রপতির আদেশ মানে কি? রাষ্ট্রপতির আদেশ মানে হচ্ছে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তো 1971 সালে স্বাধীনতা পরবর্তী 1970 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ভিত্তিতে সংসদ গঠন করা হয়। যদিও সেই সাংসদদের বহু লোক মারা গেছেন, এমনকি 1970 সালের যে নির্বাচনটা হয় সেই নির্বাচনটা করা হয়েছিল সংবিধান সভার নির্বাচন, সংবিধান প্রণয়ন করা বা পাশ করার জন্য নির্বাচন। তখন পর্যন্ত পাকিস্তানের কোনো আনুষ্ঠানিকভাবে বিধিবদ্ধ সংবিধান ছিল না। একটা খসড়া সংবিধানের উপরে পাকিস্তান রাষ্ট্রে আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান চলতাম। তো 1970 সালের নির্বাচনের লক্ষ্য ছিল যে সংবিধানটা প্রণয়ন করা হবে, কিন্তু সংবিধানটা প্রণয়ন করার জন্য যেই সংসদ নির্বাচিত হয়েছিল সেই একই সংসদ মুক্তিযুদ্ধের পরেও ক্ষমতায় বসে, যেটা মানে লিগালি উচিত হয়নি ইনফ্যাক্ট। হ্যাঁ, উচিত অনুচিতের প্রশ্নে আমরা এখন যাব না, মানে ওইটার একটা বড় সমালোচনা আছে যে ওই একই সাংসদরা ক্ষমতায় বসতে পারে না। নতুন একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে নতুনভাবে নির্বাচন হওয়া দরকার। বিশেষ করে মানে স্বাধীন দেশে সমস্ত জনগণের মতামত নিয়ে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে যারা জিতবেন তারা সরকার গঠন করবেন এবং তার মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। তো সেটা করা হয় নাই। এটা তারা নিজেরা ক্ষমতা কুক্ষিগত রাখতে চেয়েছেন, স্বাভাবিক। তো রাষ্ট্রপতি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি যখন দেশে ফেরেন, দেশে ফিরে ফিরেই দেশের পুরো আইন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রপতির নিজ ক্ষমতা বলে কিছু আদেশ জারি করেন। সেরকমই অনেকগুলো আদেশ আছে, তার মধ্যে একটা আদেশ হচ্ছে 46 নম্বর আদেশ। যেই 46 নম্বর আদেশের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল এই অর্ডারটা পাশ করা হয়েছে, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এটা পাশ করানো হয়েছে রাষ্ট্রপতির 46 নম্বর আদেশ বলে।
এটা জেনে রাখেন। এটা সম্পর্কে তো অন্য একটা টেকনিক্যাল বিষয় আছে, যদিও এটা 1972 তে প্রবর্তিত বা ওই সময়কার রাষ্ট্রপতির 46 নম্বর অর্ডার বলে এটা প্রচলিত, কিন্তু এটা কার্যকর করা হয় 26শে মার্চ থেকে 1971 সাল, পিছিয়ে। এটা সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি। তো এখানে বলছে যে লিগ্যাল প্র্যাকটিশনার সম্পর্কিত আইনের সংশোধন এবং একীভূতকরণ এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাথে সম্পর্কিত বা সহায়ক বিষয়াদির জন্য এবং উহার গঠনের বিধান তৈরি করা জরুরি বিধায় স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র মোতাবেক দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972 সহকারে পঠিত এবং উক্ত উদ্দেশ্যে রাষ্ট্রপতির উপর ন্যস্ত সমুদয় ক্ষমতার চর্চার অংশের ন্যায় তিনি নিচের বর্ণিত আদেশ প্রদান করতে সন্তুষ্ট হন। তাই বলে অনুচ্ছেদ 1, মানে এটা আইনের প্রিয়াম্বল, এই অর্ডারের প্রিয়াম্বল। তো এটার অনুচ্ছেদ 1 পড়ার আগে আমরা তো জানি যে বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার আমরা সংক্ষেপে বলি। হ্যাঁ, একটা হচ্ছে বার কাউন্সিল অর্ডার, যেটা এখন আমরা পড়ছি, এর বাইরে বার কাউন্সিল রুলস আছে। এই রুলসের বাইরে পেশাগত সদাচরণের সম্পর্কিত একটা আচরণের নীতিমালা আছে এবং 4টা ক্ষেত্রে সেই নীতিমালা প্রয়োগ করা হয়: মক্কেলদের ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে, হ্যাঁ, অন্যান্য আইনজীবীদের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে। তো এই 3টা জিনিস আমাদেরকে বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার রিলেটেড জিনিসপত্র পড়তে হয়, যা কিনা বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় 5 নম্বরের বিষয়বস্তু, আর লিখিত পরীক্ষায় সেটা 10 নম্বরের বিষয়বস্তু। এখন 5 নম্বরের জন্য অনেকে এফোর্ট দিতে চান না, আবার অনেকে আবার ভাবেন যে বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার বেশ সহজ আছে, ফলে এটা পড়লেই তো পাওয়া যাবে। একটা কথা ঠিক যে বার কাউন্সিল অর্ডার রুলস এর তথ্যগুলো একটু কমন সেন্স থাকলেই এটা বোঝার কিছু নাই, তথ্যগুলো পড়ে নিয়ে সারসংক্ষেপ করে নিলেই চলে। তো ফলে 5 নম্বরের প্রশ্নের জন্য আমরা পড়বো বটে, কিন্তু এইখান থেকে অনেক জটিল প্রশ্ন তৈরি করা সম্ভব, যেই প্রশ্নের উত্তরগুলো আপনারা কখনোই দিতে পারবেন না। তো সেইটা পরে, মানে আপাতত বেসিক বিষয়টা আমরা জেনে রাখি। হ্যাঁ, মানে অত্যন্ত কঠিন প্রশ্ন এখানে করা সম্ভব, এটাই আমি বলতে চাইলাম। অনুচ্ছেদে 1 বলছে যে এই আদেশ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 নামে আখ্যায়িত হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, ইহা অনতি বিলম্বে বলবৎ হইবে। কমন কথা। অনুচ্ছেদ 2 এখানে সংজ্ঞা দেওয়া আছে, বলছে এই আদেশ বা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী যদি কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডভোকেট মানে কি? মানে হচ্ছে একজন অ্যাডভোকেট যিনি অত্র আদেশের বিধানে অধীনে প্রণীত তালিকাভুক্ত। বার কাউন্সিল অর্থ আদেশের অধীনে গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। বার অ্যাসোসিয়েশন মানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশন। আচ্ছা, পূর্ব পাকিস্তান বার কাউন্সিল এই শব্দটা যেখানে আছে সেটা সেই বার কাউন্সিল, যেই বার কাউন্সিল 26শে মার্চ 1971 আগে পূর্ব পাকিস্তান বার কাউন্সিল নামে অভিহিত ছিল সেইটা। সরকার অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। হাইকোর্ট অর্থ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের হাইকোর্ট বিভাগ। স্থানীয় বার অ্যাসোসিয়েশন মানে কি, নির্দেশিত মানে কি, তালিকা মানে কি, ট্রাইব্যুনাল মানে কি, সব মোটামুটি যা দরকার সেগুলো বলা আছে। যেমন ট্রাইব্যুনাল মানে অত্র আদেশের অধীনে গঠিত ট্রাইব্যুনাল, মানে বার কাউন্সিল রিলেটেড যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে। তালিকা অর্থ হচ্ছে অ্যাডভোকেটগণের তালিকা, যা বার কাউন্সিল কর্তৃক প্রস্তুতকৃত এবং সংরক্ষিত। এই তালিকার ইংরেজিটা হচ্ছে রোল, ROLL, রোল। অর্থাৎ অ্যাডভোকেটরা যেই তালিকাভুক্তি, মানে অ্যাডভোকেট হওয়ার পরে যেই তালিকাভুক্তি হয় সেখানে তার একটা মানে রোল নাম্বার প্রকাশিত হয়, মানে ওইটাই হচ্ছে তালিকা, মানে একটা সিরিয়াল। ওকে, তো এইটা 2 এর সংজ্ঞা আছে, এটা আমরা জানলাম বা বুঝলাম। এরপর আমরা বার কাউন্সিলের পরিচয় সম্পর্কে বলা হচ্ছে 3 অনুচ্ছেদে বলা হচ্ছে অত্র আদেশে বর্ণিত বিধান অনুসারে বার কাউন্সিল গঠিত হইবে যা বাংলাদেশ বার কাউন্সিল নামে অভিহিত হবে। আর বার কাউন্সিল এরূপ একটা যৌথ প্রতিষ্ঠান হবে যার চিরস্থায়ী উত্তরাধিকার বিদ্যমান থাকবে। কি থাকবে? চিরস্থায়ী উত্তরাধিকার। এবং একটা সাধারণ সিলমোহর থাকবে। স্থাবর বা অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন এবং ধারণ ক্ষমতা ও চুক্তির পক্ষ হওয়ার ক্ষমতা থাকবে এবং অত্র নামে
যাহা মোকদ্দমা করতে পারবে এবং এর বিরুদ্ধে মোকদ্দমা করা যাবে। অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলের বিরুদ্ধে মোকদ্দমা করা যাবে, বাংলাদেশ বার কাউন্সিলও কারো বিরুদ্ধে মোকদ্দমা করতে পারবে। বাংলাদেশ বার কাউন্সিল কোনো সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং সম্পত্তির মালিক হতে পারবে, স্থাবর অস্থাবর উভয় ধরনের। এর একটা সাধারণ সিলমোহর থাকবে এবং এটা একটা যৌথ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকার বিদ্যমান থাকবে। বেশ কিছু বৈশিষ্ট্য, বাংলাদেশ বার কাউন্সিলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 4 বলছে যে অনুচ্ছেদ 7 উল্লেখিত ক্ষেত্র বাদে সর্বপ্রথম বার কাউন্সিলের ক্ষেত্রে বার কাউন্সিল গঠনের নিমিত্তে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী 1 জুলাই থেকে 3 বছরের জন্য বার কাউন্সিল গঠিত হবে এবং প্রতিটি মেয়াদের শেষে বার কাউন্সিলের সদস্যবৃন্দ অফিস ধারণের যোগ্যতা হারাবেন। 1 জুলাই থেকে পরবর্তী 3 বছর, তার মানে তৃতীয় বছরের মাথায় গিয়ে শেষে গিয়ে শেষ তারিখ মানে 30 জুন তারিখে এটার মেয়াদ শেষ হবে। তারপরে নতুন বার কাউন্সিলের কমিটি দায়িত্ব গ্রহণ করবে। বার কাউন্সিলের গঠন সম্পর্কে অনুচ্ছেদ 5 বলছে 15 সদস্যের সমন্বয়ে গঠিত হবে, যার মধ্যে একজন হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। বর্ণিত পদ্ধতিতে বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত অ্যাডভোকেটগণ কর্তৃক সাধারণ ভোটে নির্বাচিত হবেন 7 জন সদস্য, আর স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যগণের সাধারণ ভোটের মাধ্যমে দফা 2 নির্দেশিত পন্থায় গ্রুপ ভিত্তিক 7 জন সদস্য নির্বাচিত হবেন। দফা 1 উপদফা গ এর উদ্দেশ্য পূরণকল্পে সরকার দাপ্তরিক গেজেটে প্রকাশ দ্বারা বার কাউন্সিলকে 7টি গ্রুপে ভাগ করবেন। এইটা একটু আপনাদের বোঝানো দরকার, আমরা একটু সাধারণ আলোচনা করি। সেটা হলো যে বাংলাদেশ বার কাউন্সিল যা সেটা 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি দ্বারা পরিচালিত হবে। সেই কমিটিটা একটা নির্বাচিত কমিটি হবে। সেই নির্বাচিত কমিটির 15 জন সদস্যের মধ্যে একজন সদস্য থাকবেন, তিনি পদাধিকার বলে সেই বার কাউন্সিলের সদস্য হবেন। কে সেই ব্যক্তি? বাংলাদেশ সরকারের কর্তৃক নিয়োজিত বা নিযুক্ত যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি পদাধিকার বলে থাকবেন। এরপর বলছে আরো 14 জন নির্বাচিত হবেন, কিন্তু সেই 14 জনের ভেতরে 7 জন দুটো ভাগ আছে। সেই ভাগ দুটো কি? একটা হচ্ছে সারা দেশের সব উকিলের ভোটে, সব অ্যাডভোকেটের ভোটে নির্বাচিত হবেন এইরকম 7 জন ব্যক্তি নির্বাচিত করা যাবে। আরেকটা হচ্ছে আঞ্চলিক পর্যায়ে নির্বাচন করা যাবে। আমরা এটা নিয়ে একটু বোর্ডে যেতে পারি। সেটা হলো যে মানে আমরা একটা বাংলাদেশের ম্যাপ আঁকি। হ্যাঁ, বহুদিন আমি এরকম ম্যাপ আঁকি নাই, আমার যে কি দশা হবে। কালি নাই এটাতে। এই ধরেন বাংলাদেশের একটা ম্যাপ আঁকলাম, দেখতে পাচ্ছেন? এবড়ো থেবড়ো যা আঁকলাম আঁকলাম আর কি। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো
এই সারা বাংলাদেশে 64টা জেলা আছে। এই 64টা জেলায় অ্যাডভোকেটরা তালিকাভুক্ত হয়ে প্র্যাকটিস করে, তাই তো? তো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একজন অ্যাডভোকেট বার কাউন্সিলের মেম্বার হওয়ার জন্য ভোটে দাঁড়াতে পারবেন। যারা দাঁড়াবেন তাদের মধ্যে সর্বাধিক ভোট প্রাপ্ত 7 জন, তাদেরকে কে ভোট দিবে? সারা বাংলাদেশের সব উকিল। সর্বাধিক ভোট প্রাপ্ত 7 জন তারা বার কাউন্সিলের মেম্বার হিসেবে নির্বাচিত হতে পারবেন। আবু বকর সিদ্দিক ভাই যদি বগুড়া থেকে অ্যাডভোকেট হয়ে যায়, মনিরুজ্জামান আকাশ ভাই যদি পাবনা থেকে অ্যাডভোকেট হয়, নাজমুল হুদা ভাই যদি চাঁদপুর থেকে অ্যাডভোকেট হয়, নূর হোসেন ভাই যদি রাঙামাটি থেকে অ্যাডভোকেট হয়, তাহলে প্রত্যেকেই দাঁড়াইতে পারবেন যে আমি বার কাউন্সিলের সদস্য হইতে চাই, নির্বাচিত সদস্য হইতে চাই। আচ্ছা, নির্বাচিত কিন্তু, বুঝছেন না? ভোট চুরি করে না কিন্তু। তো নির্বাচিত সদস্য হবেন ওনারা। তো সারা বাংলাদেশের সব অ্যাডভোকেট, বাংলাদেশে এখন অ্যাডভোকেট সংখ্যা কত? এটা আনুমানিক আমার ধারণা ৭৫,০০০ প্লাস, বা অ্যারাউন্ড ৭৫,০০০। তাহলে এই ৭৫,০০০ অ্যাডভোকেট এই 7 জন সদস্যকে নির্বাচিত করবেন। তাহলে সারা দেশের সমস্ত আইনজীবীদের ভোটে, একটা সাধারণ ভোটে 7 জন নির্বাচিত হবেন। কতজন? 7 জন। আর এই পুরো দেশটাকে বাংলাদেশ সরকার একটা গেজেটের মাধ্যমে বার কাউন্সিলের নির্বাচনের জন্য 7টা অঞ্চলে ভাগ করবেন। 7টা অঞ্চলে ভাগ করবেন। এখন আমরা জানি যে দেশে বিভাগ আছে বা অন্যান্য প্রশাসনিক বিভক্তি আছে, কিন্তু পুরো দেশকে 7টা ভাগে ভাগ করা হয়। যেমন আমি উদাহরণ দিতে পারি আপনাদেরকে, আমরা একটা নদীটা আঁকি তাহলে বুঝবো। এই হচ্ছে পদ্মা নদী, এই হচ্ছে যমুনা, এইখান থেকে নাকি মেঘনা আসছে, তারপরে নাকি মিলে নাকি এই যে বরিশাল টরিশাল ইত্যাদি দিয়ে বেরোচ্ছে, তাই তো? তো এই যে উত্তরবঙ্গ যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এই উত্তরবঙ্গের এই যে পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, হ্যাঁ, এই অনেকগুলো জেলা মিলে, সিরাজগঞ্জ সাথে মিলে এইটা একটা অংশ। এই যে দাগায় দিলাম, এটা একটা অংশ। এটা কে নির্ধারণ করে দিয়েছে? বাংলাদেশ সরকার নির্ধারণ করে দিয়েছে বার কাউন্সিলে নির্বাচনের জন্য দেশকে 7টা ভাগে ভাগ করতে হবে। ওইটা একটা অংশ। এরকম আরেকটা অংশ নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ, জয়পুরহাট, পাবনা, দুঃখিত জয়পুরহাট তো আগে গেল, এখানে পাবনা, হ্যাঁ, তারপরে এদিকে কুষ্টিয়া, তারপরে যশোর, ঝিনাইদহ, হ্যাঁ, এরকম এই অংশটা জুড়ে দক্ষিণবঙ্গের কিছু অংশ, উত্তরবঙ্গের কিছু অংশ মিলে এটা আরেকটা জোন। ধরা যাক এটা জোন নাম্বার 1, এটা জোন নাম্বার 2, ওটা 1 নাম্বার জোন, এটা 2 নাম্বার জোন, এরকম 3 নাম্বার জোন, এরকম 4, 5 এবং 6 এবং 7, এরকম 7টা জোনে দেশকে ভাগ করা আছে। তাহলে এই যে উত্তরবঙ্গের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এই সবগুলো অঞ্চল মিলে, কয়েকটা জেলা মিলে, গোটা 10-12টা জেলা মিলে একটা 1 নাম্বার অঞ্চল। ওই অঞ্চলের লোকাল বারগুলোর, মানে ওই 10টা জেলার যে কোনো অ্যাডভোকেট স্থানীয়ভাবে বার কাউন্সিলের সদস্য হওয়ার জন্য নির্বাচন করতে পারবেন, নির্বাচনে দাঁড়াতে পারবেন। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলে গিয়ে কি রাঙামাটির নূর হোসেন ভাই এসে নির্বাচন করতে পারবে অ্যাডভোকেট হইলে? পারবেন না। কিংবা ঢাকা জেলার একজন অ্যাডভোকেট তিনি কি
এই অঞ্চলে এসে নির্বাচন করতে পারবেন, পারবেন না। অথবা এই অঞ্চলের কোন লোক কি চট্টগ্রাম অঞ্চলে গিয়ে নির্বাচন করতে পারবেন, পারবেন না। তাহলে এই যে 10টা জেলা মিলে যে একটা জোন করা হলো, অঞ্চল ভিত্তিক গ্রুপ করা হলো, সেই গ্রুপের ভিত্তিক বা গ্রুপের মধ্যবর্তী অন্তর্ভুক্ত মানে জেলাগুলোর ভেতর থেকে যে সমস্ত অ্যাডভোকেট আছেন তারা প্রত্যেকেই স্বাধীনভাবে নির্বাচনে দাঁড়ানোর যোগ্য, কেননা তারা নির্বাচিত হতে চাচ্ছেন বার কাউন্সিলের অঞ্চল ভিত্তিক নির্বাচিত প্রতিনিধি আকারে। তো বার কাউন্সিলের অঞ্চল ভিত্তিক নির্বাচিত প্রতিনিধি কে, কিভাবে নির্বাচিত হচ্ছেন? তার স্ব অঞ্চল থেকে। তাদেরকে ভোট দিচ্ছেন কে? আবার ওই স্ব অঞ্চলের লোকেরাই ভোট দিচ্ছেন। ওখানে কিন্তু আবার ঢাকার লোক ভোট দিতে পারবে না, ঢাকার অ্যাডভোকেট, সিলেটের অ্যাডভোকেট ভোট দিতে পারবে না। সিলেটের অ্যাডভোকেট ভোট দিবে ওই 7 জনকে, বা সারা দেশের যে কোনো অ্যাডভোকেট ভোট দিবে ওই 7 জনকে যারা সারা দেশ থেকে নির্বাচিত হচ্ছে। আর যারা অঞ্চল ভিত্তিক, তাহলে অঞ্চল ভিত্তিক অঞ্চলের লোক দাঁড়াবে, আবার অঞ্চলের লোকেরাই তাকে ভোট দিবে, যে আমার এলাকায় সবচেয়ে যোগ্য বা গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে আমি ওনাকে মনে করছি, ওনাকে বেশি ভোট দিলাম। তার মানে প্রত্যেকটা অঞ্চল থেকে একজন করে নির্বাচিত হবে। এখন এই বিভক্তির ক্ষেত্রে এখন ধরেন চট্টগ্রাম বারেই উকিল আছে ধরেন 3000, আর আশেপাশের সবগুলো জেলা মিলে আরো উকিল আছে 2000, মোট 5000 উকিল যদি ধরি, এরকম হয়। হ্যাঁ, যে কক্সবাজার, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম, তো ধরে তখন কি হবে? তখন কি রাঙামাটি থেকে একজন দাঁড়িয়ে কি নির্বাচনে জেতা তার পক্ষে সম্ভব? কঠিন কিন্তু। কারণ চট্টগ্রাম বারে তো তার যেখানে সবচেয়ে বেশি ভোটার, সেখানে তো তার কোনো বেল নাই, তাকে কেউ চেনেই না, তাই না? এগুলো কিছু সুযোগ সুবিধা যেগুলো অঞ্চলে মানে বড় বার অ্যাসোসিয়েশন সেই বার সুবিধা জেনারেলি পেয়ে থাকে। হ্যাঁ, বা সেই বারদের মানে প্রাধান্য বা প্রভাব বেশি থাকে সাধারণত। হাউবার এইরকম ভাবে সারা দেশকে 1 2 3, এটা ধরেন 4, এটা ধরেন 5, এটা ধরেন 6, মাঝখানে ধরেন 7, এই 7টা অঞ্চল মিলে আরো 7 জন প্রতিনিধি, আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হবেন। এই 7 আর 7 14, তার মানে সাধারণ ভোটে সারা দেশ থেকে 7 জন, আর সারা দেশকে 7টা গ্রুপে বিভক্ত করে বা অঞ্চলে বিভক্ত করে সেই 7টা আঞ্চলিক বা গ্রুপ ভিত্তিক নির্বাচিত প্রতিনিধি। আর আরেকজনকে একজন, ইনি কোন নির্বাচনের মধ্যে নাই, উনি অ্যাটর্নি জেনারেল, উনি পদাধিকার বলেই বার কাউন্সিলের মেম্বার হবেন। ক্লিয়ার? তাহলে এই মোট হলো 15 জন। এই 15 জন কতদিন মেয়াদে থাকবেন? একটু আগে আমরা পড়লাম 3 বছরের মেয়াদে থাকবেন। যখন থেকে নির্বাচিত হবেন তার 3 বছর পূর্ণ হওয়ার সময় বা তার আগে তারা দায়িত্ব, মানে তারপর থেকে 1 জুলাই থেকে তারা দায়িত্ব আর পালন করতে পারবেন না বা অফিস চালাইতে পারবেন না, কারণ তাদের 3 বছর পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, এই গেল একটা বেসিক ইনফরমেশন। এরপর এই যে এখানে বলছে যে দফা 1-এর প্রথমত কি সাধারণ ভোটে নির্বাচিত হবেন 7 জন সদস্য। তারপরে স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যগণের সাধারণ ভোটের মাধ্যমে দফা 2-এ নির্দেশিত পন্থায় গ্রুপ ভিত্তিক 7 জন সদস্য নির্বাচিত হবেন। গ্রুপের কথা বলছে। এবং এই 2 দফা 1-এর উপদফা গ, মানে এই যে সি, এর উদ্দেশ্য পূরণকল্পে সরকার দাপ্তরিক গেজেটে প্রকাশ দ্বারা বার কাউন্সিলকে 7টা গ্রুপে বিভক্ত করবেন। আচ্ছা, অনুচ্ছেদ 5-এতে বলা হচ্ছে কোন অ্যাডভোকেটই বার কাউন্সিলের সদস্য রূপে একাধিক বারে মানে একাধারে 2 মেয়াদের অধিক বার কাউন্সিলের সদস্য থাকতে পারবেন না। 2 মেয়াদের অধিক সদস্য থাকার সুযোগ নাই। পরপর 2বার দাঁড়াইতে পারবেন, পরপর 2বার যদি জিতে যান, প্রথমত 2বার জিতে যাওয়া প্রার্থী আর পরে দাঁড়াতে পারবেন না, এই হচ্ছে মূল কথা। বলে না যে আপনি নির্বাচন করতে বাধা আছে, বলছে যে নির্বাচিত হয়ে প্রথমবার নির্বাচিত হলেন, 3 বছর দায়িত্ব পালন করলেন, দ্বিতীয়বারও নির্বাচন করলেন, আবার 3 বছরের জন্য দায়িত্ব পালন করলেন, থার্ড টাইমে আপনি নির্বাচিত হলেও আর দাঁড়াতে মানে কি বলে সেই পোস্ট হোল্ড করতে পারবেন না। তার মানে আপনি কার্যত নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য হয়ে যাবেন তখন। আচ্ছা,
এবং সেটা বলাও হচ্ছে পরের ক্লজে যে তিনি অত্র অনুচ্ছেদ কার্যকর অব্যবহিত পরে বার কাউন্সিলে পরবর্তী মেয়াদের জন্য সদস্যরূপে নির্বাচন তো হওয়ার যোগ্যতাও হারাবেন। হ্যাঁ, 6 বলছে যে বার কাউন্সিলের একজন চেয়ারম্যান অবলিক সভাপতি এবং একজন ভাইস চেয়ারম্যান অবলিক সহ সভাপতি থাকবেন। 2 বলছে 6 2 নম্বর ও অনুচ্ছেদে বলছে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি বা চেয়ারম্যান হবেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বর্তমানে বার কাউন্সিলের চেয়ারম্যান। পদাধিকার বলে উনি সদস্যও থাকবেন এবং পদাধিকার বলে তিনি শুধু সদস্যই নয়, তিনি বার কাউন্সিলের সভাপতি বা চেয়ারম্যান বলে গণ্য হবেন। 3, বার কাউন্সিলের সদস্যবৃন্দ তাদের মধ্যে থেকে বার কাউন্সিলের সহ সভাপতি, ভাইস চেয়ারম্যান ইত্যাদি নির্বাচিত করবেন। বার কাউন্সিলের যে 14 জন নির্বাচিত প্রতিনিধি, এই 14 জন নির্বাচিত প্রতিনিধিরা ভোটের মাধ্যমে সহসভাপতি নির্বাচন করবেন। সভাপতি তো নির্বাচিত হয়েই আছে বা মনোনীত হয়েই আছে। বার কাউন্সিলের চেয়ারম্যান, সভাপতি এবং ভাইস চেয়ারম্যান সহসভাপতির ক্ষমতা ও কার্যাবলী বিধি মোতাবেক নির্ধারিত হবে, এর বাইরে আর কোনো কথা নেই। অর্থাৎ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এই দুটো কথা। 6 এতে বলেছে সরকার যেরূপ শর্ত নির্ধারণ করবেন সেরূপ শর্তে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজগণের মধ্য থেকে বার কাউন্সিলে একজন সেক্রেটারি নিযুক্ত করবেন। বার কাউন্সিলের একজন সচিব থাকবেন, সেই সচিবটা নিযুক্ত হবেন সরকার কর্তৃক। এবং তিনি কে হবেন? তিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজগণের মধ্যে থেকে কোনো একজন সেক্রেটারি নিযুক্ত হবেন। অর্থাৎ ওই 15 জন সদস্যের বাইরে বার কাউন্সিলে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, সেটা হচ্ছে বার কাউন্সিলের সচিব, সেক্রেটারি। কদিন আগে বার কাউন্সিলের নোটিশ আসলো, ওটা কিসের, কার সিগনেচার ছিল নিচে? একজন সেক্রেটারির সিগনেচার ছিল। দেখবেন মিস্টার রফিকুল ইসলাম বোধহয়, হ্যাঁ, উনি বার কাউন্সিলের সচিব বা সেক্রেটারি। এবং তিনি কি, তার নিচে পরিচয়টাও লেখা আছে যে তিনি দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদার একজন। ওকে, এটা সরকার নিযুক্ত করবেন, সরকারের এই একটা লোক থাকবে বার কাউন্সিলে। আরেকজন লোক থাকবেন অ্যাটর্নি জেনারেল, কিন্তু সরকারের সরাসরি চাকুরি করেন এরকম লোক যদি বলতে হয় সেটা হচ্ছে বার কাউন্সিলের সেক্রেটারি বা সচিব। 8 নম্বর অনুচ্ছেদে বলেছে বার কাউন্সিলের মেয়াদ যেই বছরে উত্তীর্ণ হবে সেই বছরের 31শে মে বা ইহার অব্যবহিত পূর্বে যে কোনো সময় বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হইবে। অর্থাৎ বার কাউন্সিলের মেয়াদ যে বছরে উত্তীর্ণ হবে সেই বছরের 31শে মে আগে নির্বাচনটা অনুষ্ঠিত করে রাখতে হবে, যেন 1 জুলাই থেকে যারা দায়িত্বে বসবেন তারা যেন আগে থেকেই কনফার্ম থাকেন বা তাদের নির্বাচনটা আগে সেরে নিতে হবে। এরকম ভাবে 2020 সালে 17 সালে নির্বাচন হয়েছে, তারপর 18, 19, 20, 17 সালে লাস্ট নির্বাচন হয়েছে, 18, 19, 20, তার মানে 20 সালের 1 জুলাইয়ে তারা অফিস থাকার যোগ্যতা হারাবেন, বার কাউন্সিলের অফিসার হিসেবে বা কমিটির মেম্বার হিসেবে থাকার যোগ্যতা হারাবেন। তার মানে কি? তার মানে জুনের শেষ তারিখের আগেই তার নতুন কমিটি নির্বাচন করতে হবে। সেটাই বলছে যে 31শে মের আগে, শুধু জুনের 30-এর না, 31শে মের আগে নির্বাচন সম্পন্ন করতে হবে, যেই বছরে দায়িত্ব পূর্ণ হবে বা মেয়াদ পরিপূর্ণ হবে বর্তমান কমিটির। তো এরকম ভাবে 2020 সালের 25শে মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা ছিল, কিন্তু সেই নির্বাচনটা হয়নি করোনার কারণে। এবং এর ফলে সরকার পরবর্তীতে একটা আইন করে বর্তমান বার কাউন্সিলের কমিটির মেয়াদকে 1 বছর বাড়িয়ে দিয়ে তারা বর্তমান কমিটি কার্যক্রম চালাচ্ছেন। এবং সেই বর্তমান কমিটি অবশ্যই এই বছরের, মানে এই বছর মানে সামনের বছরের, মানে 22 সালের 31শে মের আগে নির্বাচন সম্পন্ন করবেন, যেন 22 সালের 1 জুলাই থেকে দায়িত্ব পালন করার মতো পরিপূর্ণ কমিটি পাওয়া যায়। অনুচ্ছেদ 9
এটা নোটিশ ফোটিস এটা তো জরুরি না। অনুচ্ছেদ 10-এ বলেছে এই আদেশ এবং এই আদেশের অধীনে গঠিত বিধি অনুযায়ী বার কাউন্সিল নিম্নে বর্ণিত পদ্ধতিতে তার সার্বিক কার্যসমূহ সম্পাদন ও পরিচালনা করবে। প্রথম কথাটা বলেছে যে অ্যাডভোকেট তালিকায় তালিকাভুক্ত অ্যাডভোকেট রূপে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত এই উদ্দেশ্যে পরীক্ষা অনুষ্ঠিত করা এবং উক্ত তালিকা হইতে অ্যাডভোকেটগণ করে বাতিল করা। এটা কি পড়ছি আমরা? বার কাউন্সিলের কার্যাবলী, বুঝছেন? কি পড়ছি? বার কাউন্সিলের কার্যাবলী। কার্যাবলীর প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে নাকি এমসিকিউ পরীক্ষা নিয়ে, রিটেন পরীক্ষা নিয়ে, ভাইভা পরীক্ষা নিয়ে অ্যাডভোকেটগণের নতুন নতুন তালিকা প্রণয়ন করা। কি প্রথম কাজটাই কি বার কাউন্সিল খুব সঠিকভাবে সুচারুরূপে সম্পন্ন করে না? 2 বছর 3 বছর পর পর পরীক্ষা নিয়ে নিয়ে বার কাউন্সিলের প্রথম যে কাজ, প্রথম কাজটাই হচ্ছে অ্যাডভোকেটগণের তালিকার প্রস্তুত করা, সেটার জন্য পরীক্ষা নেওয়া, নিয়মিত করে তালিকা প্রকাশ করা, মানে অ্যাডভোকেট তালিকাভুক্তির ঘোষণা দেওয়া। এই কাজটাতেই বার কাউন্সিল সবচেয়ে বেশি গড়িমসি করেন। সেটাই যেটা কিনা প্রথম কাজ, সেই কাজটাতেই ওনারা সবচেয়ে বেশি দুর্বল ভাবে করেন। এরকম এইরূপ তালিকা তৈরি করার এবং সংরক্ষণ বিষয়ক কার্য সম্পাদন, মানে ওই তালিকা আগের বারের তালিকা তৈরি করা এবং সংরক্ষণ বিষয়ক কার্যাবলী সম্পাদন করতে করতে ওনাদের জানজের বার 3 বছর চলে যায়। অ্যাডভোকেটগণের পেশাগত আচরণ ও শিষ্টাচারের মান উন্নয়ন এবং নিয়ন্ত্রণ বিষয়ক বিধি প্রণয়ন। অ্যাডভোকেটদেরকে কি ডান্ডা মেরে ঠান্ডা রাখা না, অ্যাডভোকেটদেরকে একটু নিয়ন্ত্রণে রাখা আর কি, যেন উল্টাপাল্টা আচরণ না করে, অ্যাডভোকেট কমিউনিটির জন্য মান সম্মান নষ্ট না হয়, ইত্যাদি ইত্যাদি। তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের অসদাচরণ সমূহ নিরূপণ করা, মানে কেউ যদি মানে যেই আচরণ করা দরকার ছিল তার বিপরীত কোনো আচরণ করে সেটা নিরূপণ করা এবং উপযুক্ত ক্ষেত্রে তাদের শাস্তির ব্যবস্থা করা। তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের অধিকার সুযোগ সুবিধা সম্পর্কিত স্বার্থ রক্ষা করা। বার কাউন্সিল ফান্ডের সুবন্দোবস্ত করা এবং বিনিয়োগের পথ সুগম করা। ইহার সদস্যবৃন্দের নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা। এই কাজটা সবচেয়ে নিয়মিত ভাবে হয়, অর্থাৎ বার কাউন্সিল কমিটির যে নির্বাচন এটা নিয়মিত ভাবে হয়। ইহার কমিটির মাধ্যমে অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা, তারপর আইনগত শিক্ষার মান উন্নয়নে কাজ করা, অন্যান্য অপরাপর কার্যাদি পরিচালনা করা এবং বিভিন্ন কার্যাদি তদারকি করার জন্য প্রয়োজনীয় অন্যান্য কাজগুলো সম্পন্ন করা। এইভাবে করে অনুচ্ছেদ 10-এ বার কাউন্সিলের কার্যাবলী রয়েছে। তো এই অনুচ্ছেদগুলো দেখবেন যে কোনো আলাদা শিরোনাম নেই। হ্যাঁ, আমরা আমাদের এই বইয়ে প্রত্যেকটা বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ ভাবে একটা শিরোনাম প্রস্তুত করে দিয়েছি, ফলে সেটার একটা তালিকা দিয়ে দিব। এখানে 46টা অনুচ্ছেদ আছে, 46টা অনুচ্ছেদ খুব বেশি না, 2 পৃষ্ঠা লাগবে বড়জোর এর শিরোনাম লিখতে। হ্যাঁ, এরকম অনুচ্ছেদ 11-তে বলছে বার কাউন্সিলের নিম্নে বর্ণিত স্থায়ী কমিটি সমূহ গঠন করবে, যেমন 5 জন সদস্যের সমন্বয়ে একটা নির্বাহী কমিটি যা বার কাউন্সিলের সদস্যগণ নিজেদের মধ্যে থেকে গঠন করবে। অর্থাৎ একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে এবং সেখানে কারা কারা মেম্বার হবেন? বার কাউন্সিলের ওই যে 14 জন নির্বাচিত প্রতিনিধি মেম্বার, তাদের মধ্যে থেকে কেউ কেউ কে নিয়ে নিজেদের মধ্যে থেকে এই নির্বাহী কমিটি গঠন করা হবে। নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত? 5 জন। এটা কি? এক্সিকিউটিভ কমিটি। গতে বলছে 5 সদস্য বিশিষ্ট একটা অর্থ কমিটি থাকবে যা কাউন্সিলের সদস্যগণ তাদের মধ্যে থেকে গঠন করবে। অর্থাৎ 5 সদস্য বিশিষ্ট আরেকটা কমিটি থাকবে যেটার নাম হবে অর্থ কমিটি বা ফিনান্স কমিটি। ডিতে বলছে 9 সদস্যের একটা আইনগত শিক্ষা কমিটি থাকবে। এই আইনগত শিক্ষা কমিটির মধ্যে 5 জন বার কাউন্সিলের সদস্য থাকবেন। তারও বাইরে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের ন্যূনতম 2 জন আইন শিক্ষক সহ বাকি 4 জন হতে হবে কাউন্সিলের সদস্য নয় এরূপ ব্যক্তি। অর্থাৎ বাকি 4 জনই হবেন বার কাউন্সিলের সদস্য নয় এরকম ব্যক্তি। এরও বাইরে কি বিশ্ববিদ্যালয় বা কলেজের ন্যূনতম 2 জন আইন শিক্ষক তাদেরকে যুক্ত করা যেতে পারে। কি কমিটিতে? আইনগত শিক্ষা কমিটি, মানে লিগ্যাল এডুকেশন কমিটি। আচ্ছা, এই 3টা কমিটির কথা, এ, সি এবং ডি, নির্বাহী কমিটি, অর্থ কমিটি এবং আইনগত শিক্ষা কমিটি, 5 জন সদস্য এখানে থাকবেন, এখানেও 5 জন সদস্য থাকবেন।
এখানেও 9 জন সদস্য থাকবে, যার মধ্যে 5 জন বার কাউন্সিলের মেম্বারদের মধ্যে থেকে আসবে, বাকি 4 জন বাইরের হবে। সেই 4 জনের মধ্যে 2 জন আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। অনেকগুলো কন্ডিশন লেখক মানে আইনগত শিক্ষা কমিটিতে রয়েছে। আচ্ছা, ওইটার পরে অনুচ্ছেদ 11B আমরা উপরে পড়লাম, অনুচ্ছেদ 11। হ্যাঁ, অনুচ্ছেদ 11B তে বলছে, সংশ্লিষ্ট সময়ে কার্যকর অপর যে কোনো আইনে বা অত্র আদেশে যাই থাকুক না কেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা ইহার অধস্তন অপর যে কোনো আদালতে আইন চর্চা করিতে চান, এরূপ আইনজীবীগণের তালিকাভুক্তির উদ্দেশ্যে নিম্ন বর্ণিত সদস্যবৃন্দের সমন্বয়ে একটা এনরোলমেন্ট কমিটি থাকবে। যে এনরোলমেন্ট কমিটি আপনাদের পরীক্ষা নেয়, সেই এনরোলমেন্ট কমিটির কথা 11B অনুচ্ছেদে বলা হয়েছে। এখানে বলছে যে একজন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি এটার চেয়ারম্যান হবেন। প্রধান বিচার কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি এর সদস্য হবেন। আপিল বিভাগের একজন বিচারপতি আর হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি, দুটাই প্রধান বিচারপতি নির্ধারণ করবেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সদস্য হবেন। তাহলে ওপরে আপিল বিভাগের একজন, হাইকোর্ট বিভাগের 2 জন, অ্যাটর্নি জেনারেল, কত হলো? 1 + 2 + 1, 4 জন হলো। ডি, বার কাউন্সিলের সদস্যদের দ্বারা নির্বাচিত একজন সদস্য এই এনরোলমেন্ট কমিটিতে থাকবেন, তাহলে 5 জন হলো। তাহলে আইনজীবী তালিকাভুক্তি প্রণালী এবং উক্ত এনরোলমেন্ট কমিটির কার্যসমূহ উক্ত কমিটি নির্ধারিত আকারে বা বিধিতে যা বলা আছে সেভাবে নিয়ন্ত্রণ করবে। এখন আপনারা একটু আমাদেরকে বলবেন, কি বলবেন, বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টি বলেন, লেখেন, চ্যাট বক্সে লেখেন। চ্যাট বক্সে লেখেন টপাটপ। আচ্ছা, আমি একটু উত্তরগুলো দেখি। চার 3 5 4 4 3, রিয়াজউদ্দিন 3, ফাহিমা পারভিন 3, রোমানা ইসলাম 3, মৌ ফারজানা 3, আনিসুর রহমান 3, আল মামুন 3, রেজাউল ইসলাম 3, উম্মেহানি 3, গ্যালাক্সি J7 5, 3 3 3, শফিকুল, শরীফ, শাহ আলম, আশরাফুল 3, মনি 3, মনিরুজ্জামান আকাশ 5 বলে দিয়েছেন, সদরুজ্জামান 3, সালাম আল সাকিব আচ্ছা 4, জুলিয়া আক্তার 5, 4 3 3 4, ফেরদৌস, আবুল হোসেন 3। ওরে সর্বনাশ, বুঝলাম। হাত তোলেন, এতক্ষণ যা পড়ানো হলো সেগুলো বিষয়ে কারা কথা বলতে চান? নূর হোসেন ভাই, মাইক্রোফোন অন করেন, কথা বলেন। সালাম আলাইকুম স্যার। বলেন। স্যার, বার কাউন্সিলের যিনি সচিব হবেন, জজ জজ মানে একজন জজ সাহেব, ওনার সচিবের দায়িত্ব চলে যাওয়ার পরে কি উনি জজ থাকবেন কিনা, সেটা তো সরকার বুঝবে। বা এই পদে আসতে ওনাকে হলে ওখান থেকে সরায় আবার জেলা জজ আকারে পাঠিয়ে দিতে পারে, বা ওনার যদি আরো প্রমোশনের সুযোগ থাকে সেটা সরকার জানে, আমরা জানি না, আমাদের জানার দরকার নাই। স্যার এই সচিব সেই সচিব না স্যার, আমি আতিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ জাকির হুসাইন, বলেন। স্যার, এই যে 6 এর ক আর কি, যে সচিব বিষয়ে যে কথাটা হলো,
স্যার এই যে সচিব সচিব যে পদটি, এই পদটি কি যে বার কাউন্সিলের যে 15 জন সদস্য এর এই বাইরে। এর বাইরে হুম, আলাদাভাবে কাজ করবে না স্যার? জি জি। জি স্যার, ধন্যবাদ। মনিরুজ্জামান আকাশ। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার তাহলে এই যে আপনার 11তে দেখলাম যে 3টা কমিটি হবে, হুম 3টা কমিটি, আইন শিক্ষা কমিটি, অর্থ কমিটি, নির্বাহী কমিটি। এছাড়াও যে আপনার হচ্ছে 11 খ অনুচ্ছেদের অনুসারে যে আরো 5 জন করে দেখতেছি, এখানে আরো 5টা কমিটি, এগুলো কি স্থায়ী কমিটি? সে বিষয়ে আলোচনা করছি, থ্যাংক ইউ অপেক্ষা স্যার। করবেন। আলামিন তরফদার, সালাম আলাইকুম স্যার। বলুন। স্যার ওই যে 11 বি অনুচ্ছেদে ডি, এখানে বলা হলো বার কাউন্সিলের সদস্যদের দ্বারা নির্বাচিত সদস্য হইবেন। বার কাউন্সিলের সদস্য দ্বারা এটা কাকে মানে সাধারণ একজনকে নির্বাচিত করবেন মানে এনরোলমেন্ট কমিটিতে। থেকেই? হ্যাঁ, ওই 14 জনের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করে এনরোলমেন্ট কমিটির জন্য পাঠাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ঠিক আছে। মোতাসিম বিল্লাহ, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হুম স্যার অনুচ্ছেদ 5-এ বার কাউন্সিলের মেয়াদ বলতেছে 3 বছর। হুম এটা স্যার মানে যেটা ওই যে 7জন অ্যাটর্নি জেনারেল মিলে 15 জন আছে সেটার কথা বলতেছে। হুম আর ওই জেলা বার যেটা হয় স্যার, এটার মেয়াদ কি এই 3 বছরই হয় স্যার? না না, 1 বছর হয়। আরেকটা কোশ্চেন ছিল স্যার, বলেন। অনুচ্ছেদ 10-এ এই ফান্ডের বিষয়টা, এটা একটু বলবেন স্যার, এর সঙ্গে জানা নেই স্যার। ফান্ডের বিষয়ে একটু পরে বলা আছে, ওটা আমরা দেখবো একটু পরে। ধন্যবাদ। আবু বকর সিদ্দিক ভাই, বলেন। স্যার আমার যে বিষয়টা, আমার একটা প্রথম কথা হচ্ছে যে যে ওয়ার্ডার এবং রুল বার কাউন্সিলে এই দুটো কোনো ক্লাসিফিকেশন করা হয় না। আর দ্বিতীয়ত কথা স্যার, ওই আমরা যে স্থায়ী যে কমিটির সদস্য, এই সদস্যের ক্ষেত্রে যেটা আমরা 11তে যেটা বললাম, এটা 5+9, এটা হয়তো এটা একটা স্থায়ী কমিটির মধ্যে ইনক্লুডেড, এটাই ঠিক নাকি স্যার? ওই যে 7-7-15-14 এদের স্থায়ী কমিটির মধ্যে পাবে কোনটা স্যার? আচ্ছা, ধন্যবাদ। পরের উত্তর দিচ্ছি। শ্যামলদা, বলেন। স্যার প্রতিটা আইন আমরা পড়ে আসলাম যে ধারা আছে আর কি, আর এই বার কাউন্সিল রুলস এন্ড অর্ডারে আর্টিকেল বা অনুচ্ছেদ আছে, এটা কারণটা কি স্যার? এটা কারণ আমি বলতে পারবো না। যে কোনো অর্ডারে জেনারেলি অনুচ্ছেদ আকারে লেখা হয়, মানে রাষ্ট্রপতির মাধ্যমে আসার যে সমস্ত ইয়ে। আর এইটা তো মূলত একটা কি বলে, মানে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে চালানোর জন্য বিধিবিধান, এটা ওইরকম ভাবে অন্যান্য আইনের মতো আইন না। সেই কারণে এটা অর্ডার নাম বা এটার অনুচ্ছেদ থাকলে কোনো ক্ষতি নাই, একই ব্যাপার প্রায়। কিছু বৈশিষ্ট্যগত ভিন্নতা আছে, এগুলো আমার তো জানা নাই। ধন্যবাদ। মিস্টার হুয়াতু কিউজি। আচ্ছা ঠিক আছে স্যার, হ্যালো, বলেন বলেন। বার কাউন্সিলের সেক্রেটারির কি নির্দিষ্ট কোনো সময়সীমা বা মেয়াদ আছে? কিসের? বার কাউন্সিলের যিনি সেক্রেটারি নিযুক্ত হন। না, তার জন্য কোনো মেয়াদ এখানে নাই, এটা সরকারের সুবিধার ব্যাপার। ওকে, ঠিক। সৈয়দ বদরুল হক, বলেন। জি স্যার, লিগাল এডুকেশন কমিটি, যেটা আইন শিক্ষা কমিটি, ওই কমিটি স্যার 2 জন যে অ্যাডভোকেট নেওয়া হবে স্যার। হ্যাঁ, কি বাইরের অ্যাডভোকেট নাকি ওই নির্বাচিতদের মধ্যে থেকে? নির্বাচিতদের বাইরে অ্যাডভোকেটই নিতে হবে এমন কোনো কথাও কিন্তু গ্যারান্টেড আকারে বলা নাই। হ্যাঁ, বলেছেন ন্যূনতম 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে বা কলেজের শিক্ষক হতে পারে। ওকে,
জি। আচ্ছা, ধন্যবাদ। আশরাফুল আলম। স্যার স্যার এখানে বলা আছে যে এই স্থায়ী কমিটির যে স্থায়ী কমিটির স্যার যে ইয়াটা এটা কতদিনের জন্য স্যার নিয়োগ দেওয়া হয়? ওই কমিটির মেয়াদ কাল পর্যন্ত। ধন্যবাদ স্যার। জি। আচ্ছা, এখন মানে ছোট্ট করে আমরা একটু আলোচনা করে নেই। বদরুল হক টিটু ভাই, আপনার মাইক্রোফোনের আওয়াজটা প্রপারলি বোঝা যাচ্ছিল না, সেই কারণে একটু ঢেউ খেলে খেলে কথাটা আসছিল এবং আমরা পরিষ্কার বুঝতে পারিনি। আপনি আপনার মাইক্রোফোনটা বন্ধ রাখতে পারেন। আমরা আবার একটু বোর্ডে যাব। হ্যাঁ, বোর্ডে গিয়ে ছোট্ট করে কিছু কথা আমাদের বলার আছে। প্রথম কথাটা হলো যে বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টা? আমরা প্রথমে দেখলাম যে বার কাউন্সিলের স্থায়ী কমিটি আকারে প্রথমে 3টা কমিটির কথা বলা হয়েছিল। 3টা কমিটির মধ্যে কি বলছে? নির্বাহী কমিটি, অর্থ কমিটি, তারপরে আইনগত শিক্ষা কমিটি। এইখানে 5 জন, এইখানে 5 জন, এইখানে 9 জন। এই 5 জনের মধ্যে সবাই কি বার কাউন্সিল থেকেই 5 জন হবেন। বার কাউন্সিলের যে কমিটি 14 জন 15 জনের কমিটি, তার মধ্যে 14 জনের মধ্যে থেকে 5 জন আসবেন এখানে। তারপরে 14 জনের মধ্যে থেকে আরো যে কোনো 5 জন বা একই লোক একাধিক কমিটিতে থাকতে পারেন, সেখান থেকে সেটা নিয়ে হবে অর্থ কমিটি। আইনগত শিক্ষা কমিটিতে এই 9 জন থাকবেন, কিন্তু তারও মধ্যে কি 5 জন ওই বার কাউন্সিলের ওই কমিটি থেকে নির্বাচিত হবেন। আর এরও বাইরে 4 জন নিতে হবে। 4 জনের মধ্যে 2 জনের বিষয়ে বাধ্যতামূলক ব্যাপার আছে যে অবশ্যই বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষক হতে হবে তাকে, আর বাকি 2 জন অন্য কেউ হতে হবে। অন্য কেউ, আরো 2 জন শিক্ষক যোগ হইতে পারে, মোট 4 জন শিক্ষকও থাকতে পারে, কিন্তু মিনিমাম 2 জন শিক্ষক রাখতেই হবে। লিগ্যাল এডুকেশন কমিটি বইলা পরের বিধিতে বলছে এনরোলমেন্ট কমিটি। এখানে কয়জন থাকবে? 5 জন থাকবে। এই 5 জন কারা কারা? আপিল বিভাগের বিচারপতি 1, হাইকোর্ট 2, তারপরে কি বার কাউন্সিল মেম্বার 1, এরও বাইরে কি অ্যাটর্নি জেনারেল 1। তাহলে 2 একে 3, একে 4, একে 5, এই 5 জন মিলে হবে কমিটি, কি এনরোলমেন্ট কমিটি। এখন আমরা সাধারণভাবে এই 11 অনুচ্ছেদে যেহেতু বলা হচ্ছে যে নিম্নবর্ণিত স্থায়ী কমিটি সমূহ থাকবে, বইলা এই 3টা কমিটির কথা বলছে। আর 11 বি অনুচ্ছেদ বইলা বলছে এনরোলমেন্ট কমিটি থাকবে। এখন অনেকে যারা বলেন যে 3টা কমিটি, তারা আসলে ভুল বলেন। এটা আসলে প্রকৃতপক্ষে 4টা কমিটি হবে। কেন? এই সমস্ত কমিটিগুলোর মেয়াদ কতদিন বলেন তো? বার কাউন্সিলের কমিটি যতদিন আসছে, একটা নির্বাচিত বার কাউন্সিলের কমিটি যতদিন আছে। কেননা নির্বাহী কমিটির অস্তিত্ব থাকবে বার কাউন্সিলের কমিটি না থাকলে। অর্থ কমিটির অস্তিত্ব থাকবে, কারণ 5 জনই বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে অর্থ কমিটি হয়।
আইনগত শিক্ষা কমিটির 9 জনের মধ্যে যদি 5 জন নির্বাচিত সদস্য থাকে, তাহলে কি এই কমিটির আর কোনো সংখ্যাগরিষ্ঠতা থাকবে? 4 জন, তারা বাইরের লোক, বার কাউন্সিলের কেউ না। এনরোলমেন্ট কমিটি, এখানে কি বার কাউন্সিলের কতজন? 1 জন থাকবে। অ্যাটর্নি জেনারেল মিলে ধরলেও 2 জন থাকবে। 5-এর মধ্যে কি সংখ্যাগরিষ্ঠ হয়? তাও তো হয় না, কারণ 3 জনই হচ্ছেন আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। তাহলে বরঞ্চ সংখ্যাগরিষ্ঠতার হিসাবে বার কাউন্সিলের যদি অরিজিনাল স্থায়ী কমিটি বলা হয়, তাহলে সেটা কেডা? সেটা হচ্ছে এনরোলমেন্ট কমিটি। এই বার কাউন্সিলের মেম্বার যদি নাও থাকে, অ্যাটর্নি জেনারেল কিন্তু থেকেই যাবে। ওনার কি 3 বছরের মেয়াদ? ওনার তো 3 বছরের মেয়াদ হচ্ছে না, উনি তো পদাধিকার বলে ওই কমিটির চেয়ারম্যান হবেন। আপিল বিভাগের বিচারপতি, ওনার কি 3 বছর মেয়াদ? হাইকোর্টের বিচারপতি 2 জন, ওনার কি 3 বছরের মেয়াদ? সব কমিটি ভ্যানিশ হয়ে যাবে, এই কমিটি তাও কোনো মতে টিকে থাকবে। শুধুমাত্র বার কাউন্সিলের মেম্বার বাদে বাকি 4 জন কিন্তু থেকে যাবে। তাহলে স্থায়ী কমিটি যদি বলতে হয়, নূর হোসেন ভাই ঘুমায়েন না, কথা শুনেন। তো স্থায়ী কমিটি যদি হয়, তাহলে তো অরিজিনাল স্থায়ী কমিটি হচ্ছে এনরোলমেন্ট কমিটি। তো ফলে সেই তর্ক বাদ দিয়ে আমরা কি পড়বো? বার কাউন্সিলের স্থায়ী কমিটি 4টি, 11 এবং 11 বি অনুচ্ছেদে বলা আছে এই তথ্যগুলো। হ্যাঁ, এরও বাইরে আরো নানান রকমের কমিটি হবে, ফান্ড কমিটি, এই কমিটি, সেই কমিটি, সেগুলো থাকবে, সেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, দুই নম্বর অনুচ্ছেদে বার কাউন্সিলের স্যার, তাহলে স্থায়ী কমিটি যদি জানতে চায়, সেক্ষেত্রে কি আমরা বলবো কমিটি 4টা? অবভিয়াসলি 4টা বলবেন, কোনো ভুল নাই। থ্যাংক ইউ। পরীক্ষায় আসলে 4টা দিবেন। তো আমরা ওই বার অ্যাসোসিয়েশন জিনিসটা একটু বোঝা দরকার। স্যার আসসালামু আলাইকুম স্যার। দীপু আপা বলেন। স্যার স্যার বিভিন্ন বইতে তো 3টা দিয়েছে স্যার, সেজন্য যে সমস্ত বইয়ে 3 দিয়েছে সেটা নির্ঘাত ভুল। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। চূড়ান্ত ভাবে ভুল। হ্যাঁ, তো আমরা বার অ্যাসোসিয়েশন ব্যাপারটা একটু বুঝি। সেটা হলো যে আপনি যখন অ্যাডভোকেট হচ্ছেন, অ্যাডভোকেট হওয়ার পরে আপনি কোনো না কোনো জেলার বারের মাধ্যমে কোন একটা সিনিয়রের অধীনে আবেদন করেছেন। আপনার সিনিয়র যে বারে, আপনি সেই বারেই এনরোলড হবেন। তো বার কাউন্সিল আপনার জেলার বারের এনরোলমেন্ট নিশ্চিত করবে না। বার কাউন্সিল খালি এটা নিশ্চিত করবে যে আপনি অ্যাডভোকেট হওয়ার যোগ্য, ফলে আপনি অ্যাডভোকেট হিসেবে বার কাউন্সিলে তালিকাভুক্ত হলেন। কিন্তু ওই তালিকাভুক্তির পরে আপনার নিজ নিজ জেলায় গিয়ে আপনাকে কি করতে হবে? ওখানে তালিকাভুক্তির ফি দিয়ে ওই বার অ্যাসোসিয়েশনে যোগ দিতে হবে। বার অ্যাসোসিয়েশন কি, বা স্থানীয় বার অ্যাসোসিয়েশন বলতে কি বোঝাবে? এটাই বোঝাবে যে কোনো একটা জেলার বিচার বিভাগের অধীনে যে সমস্ত আইনজীবীরা আইন প্র্যাকটিস করেন, আইন চর্চা করেন পেশাজীবী আকারে, তাদের একটা সমিতি থাকে। এই সমিতিটা, যেহেতু অ্যাডভোকেটরা সরকারি কর্মচারী না, সরকারি কর্মকর্তা না, কিন্তু সরকারের একটা অফিসে অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেন। সেই কারণে অ্যাডভোকেটদেরকে সম্মানার্থে বলা হয় অফিসার অফ দ্য কোর্ট। তারাই হচ্ছে কোর্টের অফিসার। আর কোর্টের বস কে? বিচারক। বিচারক সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। আর অফিসার অফ দ্য কোর্ট যে সমস্ত অ্যাডভোকেট আছেন, তারা কি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত? তারা একটা বার কাউন্সিলের মতো একটা বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দ্বারা তালিকাভুক্ত হয়। তো জনগণের সাথে আদালতের যে মেলবন্ধনটা ঘটাতে হবে, সেই মেলবন্ধনটা অ্যাডভোকেটরা করে। সেই কারণে সম্মানার্থে বলা হয় অফিসার অফ দ্য কোর্ট। তো ফলে একটা লোকাল বার অ্যাসোসিয়েশন খানিকটা এই সরকারের বিচার বিভাগের সাথে সমন্বয় সাধন করার জন্য এবং নিজেদের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার জন্য, নিজেদের কল্যাণের প্রয়োজনে নিজেদের একটা সমিতি গড়ে তোলে। সেই সমিতিটা হচ্ছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন নামে পরিচিত। তো বাংলাদেশে 2 ধরনের স্থানীয় বার অ্যাসোসিয়েশন আছে। স্থানীয় বলতে
মানে দুই ধরনের বার অ্যাসোসিয়েশন আছে একটা হচ্ছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন। স্থানীয় বার অ্যাসোসিয়েশন বলতে বোঝাবে যে বিভিন্ন অধস্থান আদালত, অধস্থান আদালত মানে প্রত্যেকটা জেলার যে সমস্ত আদালত, এটা হচ্ছে অধস্থান আদালত। তো এই সমস্ত প্রত্যেকটা জেলার যে আদালত, সেই আদালতের জন্য যে আইনজীবীরা প্র্যাকটিস করেন তাদের সমন্বয়ে গঠিত, তাদের স্বার্থের জন্য এবং সরকারের সাথে সমন্বয় করার জন্য বা বিচার বিভাগের সাথে সমন্বয় করার জন্য যে সমিতিটা গঠন করা থাকে সেটা হচ্ছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন। এবং এই সমস্ত বার অ্যাসোসিয়েশনের নাম স্ব জেলার নামে হয়, যেমন চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা বার অ্যাসোসিয়েশন, মানিকগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা বার অ্যাসোসিয়েশন। এরকম ভাবে সব অ্যাসোসিয়েশন গুলোর নাম থাকে। কিন্তু এরও বাইরে হাইকোর্টে প্র্যাকটিসরত যারা অ্যাডভোকেট আছেন তারা তো আলাদা। আলাদা বলতে কিরকম, আগে তাকে অ্যাডভোকেট হতে হয়, তারপরে হাইকোর্টে এনরোলমেন্টের পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে হাইকোর্ট এনরোলমেন্টের পরীক্ষার মাধ্যমে তারা কি হয়, তারা হাইকোর্টে তালিকাভুক্ত হয় এবং হাইকোর্টে তালিকাভুক্তির মধ্য দিয়ে তারা হাইকোর্টের প্র্যাকটিস করার অনুমতি পায়। হাইকোর্টে যে কেউ প্র্যাকটিস করতে পারে না, ওইটার জন্য আলাদা পারমিশনের এক্সাম দিতে হয়। তো এটা হচ্ছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তাহলে বাংলাদেশে দুই ধরনের বার অ্যাসোসিয়েশন আছে, একটা হচ্ছে লোকাল বার অ্যাসোসিয়েশন বা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন অথবা এবং আরেকটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এটা একটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। আমরা টপাটপ একটু, যদি অনেক বেজে যাচ্ছে, মানে আমি কি কারণে যে অস্থির হয়ে যাচ্ছি, মানে ইদানিং আমি ক্লাস লম্বা সময় নিতে পারছি না, কি একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেছে। অনুচ্ছেদ 12তে বলছে বার কাউন্সিলের সাময়িক শূন্যতা নিম্নে বর্ণিত নির্দেশ মোতাবেক পূর্ণ হবে। এটার মূল কথাটা আমি বলে রাখি। 20 জন নির্বাচনে দাঁড়াইছিল ওই যে সারা দেশ থেকে, হ্যাঁ। তো প্রথম সর্বাধিক যেই 7 জন ভোট পেয়েছেন তারা কি হবে, বার কাউন্সিলের সদস্য বলে, কমিটি মেম্বার বলে সাধারণ ভোটে নির্বাচিত সদস্য রূপে বার কাউন্সিলের কমিটির মেম্বার হবেন। এদের মধ্যে কেউ যদি পদত্যাগ করে তাহলে ওই পদটা শূন্য হবে না। শূন্য হলে ফলে যিনি 8ম ব্যক্তি ছিলেন তিনি সেই শূন্য পদ পূরণ করবেন। ওই 8ম ব্যক্তি যদি কোনো কারণে মারা যান তাহলে 9ম ব্যক্তি যিনি ছিলেন তিনি সেই শূন্য পদটা পূরণ করবেন। এই হচ্ছে মূল কথা। অনুচ্ছেদ 13 বলছে বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত ফি বা অনুদান বা চাঁদা বা মূল্যরূপে উসুল করা হয়েছে এমন সব অর্থ বার কাউন্সিল ফান্ডের অংশ হবে এবং তো ফান্ড নির্দিষ্ট বিধি মোতাবেক নির্দেশিত পদ্ধতিতে ব্যবস্থাপিত, পরিচালিত এবং ব্যবহার করা হবে। এই অনুচ্ছেদে বর্ণিত তালিকাভুক্ত ফি তাহাদের পরিবার, তাদের পোষ্য, গ্রুপ বীমা ও কল্যাণ ফান্ডকে অন্তর্ভুক্ত করবে। আচ্ছা, এইখানে বার কাউন্সিলের তালিকাভুক্ত ফি বা অনুদান বা অন্যান্য ফান্ডের বিষয়ে একটা ইন জেনারেল কথা বলা হয়েছে 13তে। 14তে বলেছে এইটার বীমা প্রকল্প এবং কল্যাণ ফান্ড গঠন করতে পারবে বার কাউন্সিল যৌথভাবে সমস্ত সদস্যদের জন্য। অনুচ্ছেদ 15তে যে ক্ষেত্রে প্রয়োজন মনে করে, ভালো করে দেখেন, অসহায় অ্যাডভোকেট বা তার পরিবারবর্গ এবং পোষ্যদের সুবিধার লক্ষ্যে বা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ, যেমন করোনা একটা প্রাকৃতিক দুর্যোগ গেল না, বা অন্য কোনো বিশেষ কারণে বা ক্ষতিগ্রস্ত বার অ্যাসোসিয়েশনকে সহায়তা দানের নিমিত্তে ত্রাণ ফান্ড গঠন করতে পারবে। এইটা সরকারি অনুদানের মাধ্যমে আসতে পারে, বার কাউন্সিলের অন্য যে কোনো ফান্ড হইতে স্থানান্তরিত টাকার মাধ্যমে হইতে পারে, অ্যাডভোকেটগণের নিকট থেকে আদায় করা হয়েছে এমন চাঁদার মাধ্যমে হইতে পারে, স্থানীয় জনগণ কর্তৃপক্ষ বা অন্যান্য উৎস থেকে গৃহীত অনুদানের মাধ্যমে হইতে পারে, কোন ঋণ বা জামানতের মাধ্যমে হইতে পারে। এইভাবে বার কাউন্সিল ফান্ড গঠন করা হবে। আপনাদের কে যেন একটা প্রশ্ন করছিলেন, মোতাসিম বিল্লাহ আপেল ভাই সম্ভবত, মানে অনেকের আগ্রহ এবং কৌতূহল যে বার কাউন্সিল কই টাকা পায় আর কোত্থেকে অ্যাডভোকেটদের টাকা দেয় যদি মারা যায়। এমনি লোকাল বার অ্যাসোসিয়েশনে দেখবেন যে আপনি যখন ওকালতনামা কিনতে হবে একটা মক্কেলের জন্য, সেই ওকালতনামার জন্য কোথাও 220 টাকা, কোথাও 260 টাকা, কোথাও 300 টাকা, হ্যাঁ, এই মূল্যের একটা ওকালতনামা কিনতে হয়। ওকালতনামাটা ছাপতে কত খরচ হয়? হয়তো 2 টাকা খরচ হয় কিংবা 40 পয়সা খরচ হয়, হোয়াটএভার।
ওইটা যিনি মামলা করবেন তিনি সবার আগে কোর্টে ঢোকার আগে ওকালতনামা কিনে, যেহেতু মামলা করতে ওকালতনামা লাগবে, ওটা কিনে টাকা জমা দেয়। তার মানে এরকম 100 জন মামলা করতে আসলে ওখানে 30,000 টাকা জমা হয়, 1000 জন আসলে ওখানে 3 লক্ষ টাকা জমা হয়। ওকে, তাহলে এই যে টাকাটা এইভাবে মামলার মাধ্যমে ক্লায়েন্টদের কাছ থেকে প্রাপ্ত অর্থ, এটা বার অ্যাসোসিয়েশনের ফান্ড। এরকম ভাবে সারা বছর যত মামলা হয় তত বেশি ফান্ড বাড়তে থাকে। এই ফান্ডটা আবার লোকাল বার অ্যাসোসিয়েশনের নিজস্ব গঠনতন্ত্র আছে, যে ফান্ড কি করা হবে, কেমনে এটা পরিচালিত হবে। সেই ফান্ডটা প্রয়োজনে কোথাও যদি বিনিয়োগ করা হয় তাহলে সেই বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। এইভাবে করে প্রত্যেকটা লোকাল বার অ্যাসোসিয়েশনে একটা টাকা জমা হয়। আবার অ্যাডভোকেট হওয়া মাত্রই, যেদিন অ্যাডভোকেট তালিকাভুক্ত হইলেন ওই দিন কি করতে হয়, কোনো বারে 11,000 টাকা, কোনো বারে 42,000 টাকা, কোনো বারে 65,000 টাকা, কোনো বারে 30,000 টাকা, কোনো বারে 40,000 টাকা, কোনো বারে 38,000 টাকা, বিভিন্ন লোকাল বারে বিভিন্ন টাকা জমা দিয়ে ওই লোকাল বারে অন্তর্ভুক্ত মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হতে হয়। এটা এককালীন একটা টাকা দিলেন। এরকম যদি 40 জন 40,000 করে টাকা দেয় তাহলে তো 16 লাখ টাকা হয়, তাই না? তার মানে লোকাল বার অ্যাসোসিয়েশনে এইভাবে ফান্ড ডেভেলপ করা হয়। এবং এইটা কতদিন থেকে চলছে সেটা একটু ভাবেন। এটা যদি সেফ ব্যাংকেও রেখে দেয়, যদি 1 কোটি টাকা থাকে, 6 বছর পরে এই 1 কোটি টাকা 6 বছর ডাবল স্কিম মেয়াদে 2 কোটি টাকা হবে না? এই তো। আচ্ছা, এইভাবে করে করে লোকাল ফান্ড গঠন হয়। এরকম বার কাউন্সিলও অ্যাডভোকেট তালিকাভুক্ত যখন হলেন তখন বার কাউন্সিলও আপনাকে একটা ফি দিতে হবে। যে 5,000 নতুন অ্যাডভোকেট হইলো, প্রত্যেকে 1200 না 1800 করে টাকা দিচ্ছে। তাহলে এরকম 5,000 লোক যদি 1,000 করে টাকা দেয় 50 লক্ষ টাকা হয়। ওই টাকাটা বার কাউন্সিলের ফান্ডে জমা হয়েছে। এরকম ভাবে আরো নানান রকম উপলক্ষ আছে। প্রধানমন্ত্রীও চাইলে বার কাউন্সিলের ফান্ডে 10 কোটি টাকা দিয়ে দিতে পারে, অ্যাডভোকেটদের কল্যাণার্থে এটা ব্যয় করা হোক। হ্যাঁ, এরকম ভাবে নানান চাঁদাপাতি দিয়ে নিজেরাই সমিতি করে, এবং মক্কেলদের এই শুধু ওকালতনামা না, ফিরিস্তি ফরম, ওটার দামও ধরেন 20 পয়সা, মানে প্রোডাকশন কস্ট, বেচা হয় 60 টাকা, 100 টাকায়, 150 টাকায়। হাজিরা খরচ হয় 10 পয়সা, 5 পয়সা, 7 পয়সা, 8 পয়সা, বেচা হয় 10 টাকা করে। বেচা হয় না, কোথাও 20 টাকাও, কোথাও 5 টাকা। হ্যাঁ, কোনো কোনো বারে। তাদের অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সুবিধা মতো তারা যেমন রূপে নির্ধারণ করবেন তেমন। এইভাবে করে যে ফান্ডটা হয়, সেই ফান্ড থেকে আপনি মরে গেলে পরে, আপনি যদি 10 বছর প্র্যাকটিস করেন, মরে যাওয়ার পরে আপনার এটা 5 লক্ষ টাকা দিবে। এক এক বারে এক এক রকম। হয়তো একটা ছোট বার যেখানে অ্যাডভোকেট কম, সেখানে হয়তো 3 লক্ষ টাকা দিবে। একটা বড় বার সেখানে হয়তো 10 লক্ষ টাকা দিবে। 20 বছর মেয়াদ কারো হলে তাকে হয়তো 25 লক্ষ টাকা দিবে। এটাই যে এই সমস্ত ফান্ড থেকে দিতে পারে। আচ্ছা, এরকম ভাবে বার কাউন্সিল চাইলে রিলিফ ফান্ড করতে পারে, যেটা 15 অনুচ্ছেদে বলা হয়েছে। অ্যাডভোকেটদের এবং তাদের পোষ্যদের চিকিৎসা সুবিধা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মরে গেলে কি লাভ, একজন প্রশ্ন করেছেন, খুব ন্যায্য প্রশ্ন। বেঁচে থাকতে টাকা পাবো না, আমি মরে গেলে আমার পরিবার টাকা ভোগ করবে, কি লাভ? লাভ তো আছে, বাচ্চা কাচ্চাদের সিকিউরিটি, এটা একটা ব্যাপার হয়। আর যদি টাকার প্রতি এত ইয়ে থাকে যে এটা জীবদ্দশায় ব্যবহার করব, তাহলে যদি বুঝতে পারেন যে আমি মরে যেতে পারি, তাহলে অ্যাডভোকেটশিপের লাইসেন্সটা সারেন্ডার করতে হয়, যে আমি আর অ্যাডভোকেট হিসেবে থাকবো না, সারেন্ডার করলাম, ও প্র্যাকটিস করব না। সারেন্ডার করলে পরে ওইখানে আপনাকে তখন একটু অত টাকা দিবে না, একটু কম টাকা দিবে আর কি। আরেকটা তথ্য হচ্ছে 40 বছর যাদের হয়ে গেছে তারা যদি অ্যাডভোকেট হয়, তাহলে এই যে মারা গেলে যে কল্যাণ ফান্ড সংক্রান্ত সুবিধা, এই সুবিধাটা ওনারা পাবেন না। তবে ওনারা কোর্টে নিয়মিত প্র্যাকটিশনার হিসেবে মক্কেলের কাছ থেকে পর্যাপ্ত কামাই রোজগার করলে কেউ কিছু মাইন্ড করবে না। ওকে, তাহলে 40-এর আগেই
এনরোলড হতে হবে লোকাল বারে, এটা খেয়াল রাখবেন, মানে যাদের পক্ষে সম্ভব বা প্রযোজ্য। এত গল্প বেশি হচ্ছে। তাহলে এরকম 16, আচ্ছা এরকম 16, 17 ট্রাইব্যুনালের গঠন টঠন এই সমস্ত বলা আছে। 21টা ইম্পর্টেন্ট। 21-এর মূল কথা হচ্ছে যে হাইকোর্টে কে প্র্যাকটিস করতে পারবেন, তাকে প্রথমেই অ্যাডভোকেট হতে হবে। এরকম অধস্তন আদালতে 2 বছর ধরে আইন চর্চা করেছেন। আচ্ছা এরকম করে এখানে একটা বিষয়াদি বর্ণনা করা আছে। এখানে অনুচ্ছেদ 22-এ বার কাউন্সিলের ফিটি, এটা তো জরুরি না। এরকম ভাবে 22-23-এ জ্যেষ্ঠতার ভিত্তিতে, এই যে 23টা জ্যেষ্ঠতাটা একটু বোঝা দরকার। জ্যেষ্ঠতার ভিত্তিতে তালিকায় অন্তর্ভুক্তিকরণ প্রস্তুত হবে এবং নিম্নে বর্ণিত পদ্ধতি অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। এই আদেশ ঘোষিত হবার পূর্বে যথাক্রমে যাদের জ্যেষ্ঠতা অনুযায়ী 20 দফার এ উল্লেখিত সকল ব্যক্তির নাম সর্বাগ্রে তালিকায় লিপিবদ্ধ হবে। অত্র আদেশ ঘোষণার পর অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত অন্যান্য সকল জ্যেষ্ঠ নির্ধারিত তাদের অন্তর্ভুক্তিকরণ তারিখের ভিত্তিতে 2 বা ততোধিক ব্যক্তির জ্যেষ্ঠতার তারিখ একই তারিখ হয় সেই ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতার পদ পাইবে। বার কাউন্সিলের যে তালিকাভুক্তি অ্যাডভোকেটদের, একজন 23 বছরে অ্যাডভোকেট হয়েছে, আরেকজন 30 বছরে অ্যাডভোকেট হয়েছে, একই পরীক্ষায়, একই সালের পরীক্ষায়, একই তারিখে। অ্যাডভোকেট হওয়ার তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেদিন ভাইবার রেজাল্ট বের হয় ওই দিন হচ্ছে অ্যাডভোকেট হওয়ার তারিখ স্টার্ট। আপনাদের দেখবেন যে বার কাউন্সিলে সবসময় জানতে চায়, আপনি অ্যাডভোকেট বা কোনো একটা কাজে গেছেন, তখন আপনার জানতে চাইবে এনরোলমেন্ট ডেট কবে। ডেট একদম ডেট ধরে বলতে হবে যে 14/10/2006, 14/10/2022, মানে 14 অক্টোবর 2022, এইভাবে করে বলতে হবে। হ্যাঁ, তো এই এনরোলমেন্ট ডেটে 23 বছরের একজন ফ্রেশার স্টুডেন্ট, তিনিও বার কাউন্সিলের তালিকাভুক্ত অ্যাডভোকেট হয়েছেন। ওই একই দিনে 43 বছর বয়স্ক একজন ব্যক্তিও অ্যাডভোকেট হয়েছে। এদের জ্যেষ্ঠতা কেমনে নির্ধারিত হবে? প্রথম কথা হচ্ছে তালিকাভুক্তি কার আগে, অর্থাৎ অন্য কোন সালে, আগের সালে যিনি অ্যাডভোকেট হয়েছেন তার বয়স যতই হোক তিনি সিনিয়র বলে গণ্য হবেন। কিন্তু একই তারিখে 23 বছর বয়সী এবং 43 বছর বয়সী এই দুই বয়সীদের মধ্যে একই তারিখে এনরোলড হয়েছেন 2020 সালে বা 21 সালে, তার জ্যেষ্ঠতার ভিত্তি হবে তখন বয়সের ভিত্তিতে, যার বয়স বেশি, যেহেতু একই তারিখে। বার কাউন্সিল অনুচ্ছেদ 23-এর অধীন তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তিকে নির্দেশ মোতাবেক অন্তর্ভুক্তিকরণ সনদপত্র প্রদান করবে। বার কাউন্সিল অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে বার কাউন্সিল সবাইকে একটা সনদপত্র প্রদান করবে। 25 তো জরুরি না, 26 তো জরুরি না। 27টা হচ্ছে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা সম্পর্কে বলছে। এই আদেশ এবং এই আদেশের অধীনে গঠিত বিধানাবলী সাপেক্ষে একজন ব্যক্তি যে ক্ষেত্রে নিম্ন উল্লেখিত শর্তাবলী সঠিকভাবে পূরণ করে সেক্ষেত্রেই তিনি অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সম্পন্ন হবেন। যথা তিনি বাংলাদেশের নাগরিক, তার বয়স 21 বছর হতে হবে। অ্যাডভোকেট হতে হলে ন্যূনতম কত বছর হতে হবে? 21 বছর পূর্ণ হতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় অবস্থিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কর্তৃক আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরকম আরো কিছু শর্ত আছে, এগুলো এত জরুরি না, কিন্তু 21 বছরের কথাটা, বাংলাদেশের নাগরিক হওয়াটা আবশ্যকীয় ব্যাপার, এবং স্নাতক ডিগ্রি মানে পাস কোর্সের ডিগ্রিও একটা স্নাতক কোর্স।
গ্রাজুয়েশন পাস এভাবে লেখে। আচ্ছা, তো এখন এইখানে ওইটার সাথে আরো কিছু কথাবার্তা বলা আছে, মোক্তার টোক্তার অনেক কিছু আছে, 7 বছর ব্যাপী মোক্তার টোক্তার হিসেবে কাজ করলে, এগুলো আমি তো বুঝি না, জরুরি না। এমনিতে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা যেমন এই 27 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, তেমনি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির অযোগ্যতাও এই 27 অনুচ্ছেদে বলা হচ্ছে। বলছে সেই ক্ষেত্রে একজন ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির জন্য অযোগ্য ঘোষিত হইতে পারেন যদি তিনি নৈতিক স্খলনজনিত কারণে কোন সরকারি চাকরি বা তার সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হইতে অপসারিত হন। কিসের কারণে? নৈতিক স্খলনজনিত কারণে। সেই পর্যন্ত তাহার অপসারিত হইবার 2 বছর পর পার না হইলে, সরকারি চাকরি করছিলেন, নৈতিক স্খলনজনিত কারণে তিনি সরকারি চাকরি বা বিধিবদ্ধ সংস্থার চাকরি থেকে অপসারিত হয়েছে, এরকম অবস্থায় 2 বছর অতিক্রান্ত হওয়ার পরে তিনি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন, তার আগে না। আর পরেরটাতে বলেছে নৈতিক স্খলনজনিত কারণে তিনি যদি শাস্তিপ্রাপ্ত হয়ে যান, আর এটা ছিল নৈতিক স্খলনজনিত কারণে যদি চাকরি থেকে অপসারিত হন। আর নৈতিক স্খলনজনিত কারণে তার যদি শাস্তিপ্রাপ্ত হয়, যে পর্যন্ত তার শাস্তি প্রাপ্তির তারিখ থেকে 5 বছর বা সরকারি গেজেটে নোটিফিকেশন কর্তৃক তৎবিষয়ে যেরূপ সময়সীমা নির্দিষ্ট করা হবে সেই সময় পার না হইলে, অর্থাৎ কোন কারণে নৈতিক স্খলনজনিত কারণে কেউ শাস্তিপ্রাপ্ত আসামি হইলে তিনি সেখান থেকে তার শাস্তি পাওয়ার তারিখ থেকে 5 বছরের সময়সীমা পার না হলে তিনি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য যোগ্য হবেন না। 28 অনুচ্ছেদ একটা অদ্ভুত অনুচ্ছেদ, বলছে কোনো একজন মহিলা শুধু তার লিঙ্গের কারণে একজন অ্যাডভোকেট হিসেবে অযোগ্য হইবেন না। মানে আগে ধরে নেওয়া হয়েছিল মেয়েরা বোধহয় অ্যাডভোকেট ওকালতি করবে না বা করতে পারবে না বা পারে না, সেই কারণে আলাদা করে লিখতে হয়েছে, যেহেতু ওরকম মনে করতো তাই লিখেছে, নাহলে এরকম একটা কথা লেখার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? কোন একজন মহিলা শুধু তার লিঙ্গের কারণে একজন অ্যাডভোকেট হিসেবে অযোগ্য হইবেন না। বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির দরখাস্ত বার কাউন্সিলের নির্দেশনা মোতাবেক নির্ধারিত ফরমে হবে, ফর্ম ফিল আপ যখন হবে তখন। আচ্ছা, এরকম অনুচ্ছেদ 30, 31 এগুলো এমনি ছোট ছোট অনেকগুলো জিনিস লাগে। বার কাউন্সিল কর্তৃক গৃহীত অ্যাডভোকেট তালিকাভুক্তির সকল দরখাস্ত এনরোলমেন্ট কমিটি বরাবর প্রেরণ করা হবে। সেই কমিটি দরখাস্ত মঞ্জুর করবেন, অন্যথা না মঞ্জুর করার কারণ সহ তা বার কাউন্সিলে ফেরত প্রদান করতে পারেন। যদি কোনো দরখাস্ত ফেরত আসে তাহলে বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি কর্তৃক উল্লেখিত কারণসমূহ বিবেচনা করে দরখাস্ত মঞ্জুর করতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে। 31 বলছে একজন অ্যাডভোকেট তার আইন পেশা চর্চার অধিকার বিধি মোতাবেক স্থগিত করতে পারে। একজন অ্যাডভোকেট তার আইন পেশা চর্চার অধিকার বিধি মোতাবেক স্থগিত করতে পারে। এগুলোর বিধিগুলো বর্ণনা আছে রুলে গিয়ে, রুলস, এটা তো আমরা অর্ডার পড়ছি না। এরকম অনুচ্ছেদ 32, 33 আমার যে কি হচ্ছে, খালি ঘুম পায়, মানে খালি ঘুম পাচ্ছে। আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন থাকার কথা না। স্যার আমার একটা প্রশ্ন আছে প্লিজ। স্যার এই যে অনুচ্ছেদ 27 যেখানে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্তির অযোগ্যতা, এখানে আপনি বললেন যে যিনি নৈতিক অবক্ষয় জনিত কারণে দণ্ডিত হলে 5 বছর অতিবাহিত না হলে উনি অযোগ্য থাকবেন। তাহলে যদি কারোর 6 বছর যদি জেল হয় তাহলে তো 5 বছর তো স্যার অতিক্রম হয়ে যাচ্ছে, মানে সাজা ঘোষণার তারিখ থেকে। ওনার ওই জেল 6 বছর খাটার পরে 5 বছর অতিবাহিত হবে না যেদিন থেকে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন সেই দিন থেকে 5 যেদিন থেকে বছর? সাজাপ্রাপ্ত হয়েছে সেদিন থেকে। যদি কারো 6 বছর জেল হয় তাহলে স্যার উনি 5 বছর পর পরীক্ষায় বসতে পারবেন। হ্যাঁ, পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। থ্যাংক ইউ স্যার। জি, মোতাসিম বিল্লাহ ভাই। বিপ্লব কুমার শীল বলেন। স্যার এই যে এনরোলমেন্ট কমিটির স্যার যে 40 বছরের সে বয়সটা, আমাদের তো স্যার পরীক্ষা তো যেভাবে নেছে তাতে তো এখনই সার্টিফিকেটে 32 বছর বয়স হয়ে গেছে। এই বয়সটা স্যার কেমন ভাবে কাউন্ট করবে যদি একটু বলতেন স্যার। যেদিন এনরোলমেন্ট হবে আপনার রেজাল্ট বের হবে সেদিন থেকেই কাউন্ট হবে।
ধন্যবাদ স্যার এই 40 বছরের বিধানটা মানে কোন রুলে আছে একটু যদি 40 বছরের বিধানটা এইটা অর্ডারে আছে কিনা, আছে কোথাও সম্ভবত। স্যার হ্যাঁ স্যার এখানে আমার বইয়ে 27 অনুচ্ছেদটা বাতিল দেখাচ্ছে স্যার, একটু কারেকশন যদি করে দিতেন। কারেকশনটা কি ওইখানে আপনার বইয়ে, মানে কি কোন বইয়ে এটা? আমার কাছে একটা বই আছে স্যার, এটা লোকাল বই। হ্যাঁ ওটা 27A অনুচ্ছেদ হবে সম্ভবত। হ্যাঁ তো বাতিল কোনটা এটা স্যার, একটু 27 না 27A? স্যার 27A বাতিল হয়েছে, 27A। 27, হ্যাঁ সেটাই বলছিস। আমাদের বইয়ে মানে এই যে পিডিএফটা পড়াচ্ছিলাম 27 আর 27A ছিল। আমরা 27 ধারা অনুচ্ছেদই পড়লাম, কিন্তু তার পরেরটা হচ্ছে 27A, কিন্তু ভুল করে লেখা ছিল 27। স্যার হ্যাঁ বলেন। স্যার আবার অনুমতি ছাড়াই চলে আসলাম। আমি তো আপনার পরামর্শক্রমে সফি প্রকাশনের বই কিনছিলাম। এখানে মাঝে মাঝে ওই যে 22 অনুচ্ছেদ আছে, মাঝে 23, 24, 25, 26 না 26 আছে, কিন্তু 25, 24 এইগুলো নেই। এটা কি পৃষ্ঠা নাই নাকি ইয়া নাই? মানে এর পৃষ্ঠার কমিক টমিক সবই আছে, কিন্তু স্যার ওই লেখা আছে অনুচ্ছেদ 22, তারপরে অনুচ্ছেদ 27, তারপরে 26, তারপরে আচ্ছা অনুচ্ছেদ, ঠিক আছে, এখন ওটা ওদেরকে তারপরে ফেরত আছে দেন। 33। ওদেরকে বলেন যে নতুন করে বই পাঠান, এই বই পড়বো না। বলেন বলেন যে তাহলে মুরাদ স্যার স্যারের কথা আপনাকেই মতো। বলতে হবে স্যার, না আপনিই না পাঠাইছেন। আমি সেটা বলবো না, ওটার দায় দায়িত্ব তো আমার না রে ভাই। আপনি সুফি কেনা লাগবে এমন তো কোনো কথা নাই, আজব কথা। মানে এটা তো আমার দায় দায়িত্ব না, তাই না? জি জি জি। আপনি ওদেরকে বলেন, এখন এরকম প্রিন্টিং মিস্টেক থাকেই। নাহলে সুফিটা পছন্দ নিয়ে দেখ, ওই বইটা আল্লাহর ওয়াস্তে ছাইড়া দেন। এখন ওই 70-80 টাকার দাম, ওটা কুরিয়ার করে, মানে ওটা ফোন খরচ কইরা একটু ওনাকে সতর্ক করে দিতে পারেন। আপনার পিডিএফ নেব, আপনার পিডিএফ নিলেই তো আমার হয়ে যাবে। পিডিএফ যে খুব ভালো আছে তা না। হ্যাঁ আপনি ওই ইয়ে করেন, মানে দরকার হলে আশেপাশের দোকানে দেখেন যে অন্য কোনো প্রতিষ্ঠানের বই আছে কিনা, সামস পাবলিকেশনে যেমন থাকতে পারে, হ্যাঁ ওখান থেকে দেখেন। তারপরে আবু বকর সিদ্দিক ভাই বলেন। ওই যে আমাদের যে রুলসটা বার কাউন্সিলের, একটা হচ্ছে অনুচ্ছেদ আর একটা হচ্ছে বিধি রুল, মানে অনুচ্ছেদ আর অনুচ্ছেদ হলো 46 আর বিধি হলো 101। তো এই 101টা ডেটেড 22 মে 1972, এগুলো নিয়ে এইভাবে নিয়ে একটা কাজ করা আছে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যাক্ট। আচ্ছা বলেন, প্রশ্নটা বোঝা যাচ্ছে না, প্রশ্নটা করেন। প্রশ্নটা হলো এই স্যার, তাহলে আমরা যদি মানে কার্যকর করা হয় যে মানে বার কাউন্সিলের অ্যাক্ট, এটা তো অ্যাক্ট না, এটা আপনার কি বলা যাবে, এটাকে স্যার বার কাউন্সিলের অ্যাক্ট বলা যাবে। বার কাউন্সিল অর্ডার রুলস এন্ড এটিকেট, সংক্ষেপে এইভাবে বলি। আর যদি শুদ্ধ নামে বলতে চান, ওই যে উপরে শুদ্ধ নাম লেখা আছে ওইভাবে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আরে ভাই এটার কি ডাক নামে ডাকা যায় এটা নিয়ে টেনশন করার কিছু নাই তো। বলবেন বার কাউন্সিল অর্ডার, তাহলে আমরা সবাই বুঝবো যে আপনি অর্ডারের কথা বলতেছেন। আপনি বলবেন বার কাউন্সিল রুলস, তখন আমরা সবাই বুঝবো যে ওটা বার কাউন্সিল রুলস এর কথা বলছেন। আপনি বলবেন যে আচরণ বিধি, তখন আমরা আচরণ বিধির কথা বুঝবো, অসুবিধা নাই। এটা একটা ডাক নাম দিলেই হলো ভাইজান। ওই যে আমরা সংক্ষেপে বলি বিবিসি রুলস এন্ড অর্ডার, তা আগে তো আসে অর্ডার তারপরে রুলস। তো এখন বিবিসি অর্ডার এন্ড রুলস বলতে কষ্ট লাগে, উচ্চারণ করতে সুবিধা হয় বিবিসি রুলস এন্ড অর্ডার। আবার বিবিসি কইলে কি হয়, বিবিসি ওই যে ওই বিবিসির কথা মনে পড়ে যায়। হ্যাঁ তা এখন এটা যে আমনে ভাল লাগে ভাই, এইটা ভালো না স্যার। বিষয়টা হলো কি স্যার, যে এত মানুষের ভারতের ওয়ার্ড আদা আছে, ওয়ার্ড 47 নম্বর ওয়ার্ড 46 ওয়ার্ড আইন, এটা কার্যকর হয়েছে স্যার 26 মার্চ 1971 সাল। কিন্তু যখন আমাদের এই যতটা রুলস যখন পাইবো তখন আমরা এই বাইকে নিয়ে বাতিল লিখবো, এটা নাকি স্যার? আপনার মাইকের আওয়াজও ফেটে ফেটে যাচ্ছে, আমি অনেক কষ্ট করে আপনার কথা এতক্ষণ ধরে শুনলাম। অনেক ধন্যবাদ আপনাকে। গাজী মোহাম্মদ শাহনেওয়াজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ, সুন্দর মাইকের সাউন্ড, বলেন। স্যার আপনার ক্লাসগুলো খুব ভালোই লাগে স্যার, কিন্তু আপনার ওই আগের ক্লাস সাক্ষ্যয়ন আর আমাদের কিছু ক্লাস আমি করতে পারি নাই তো স্যার। তো এগুলো যদি এই পিডিএফ ইয়াগুলো পাইতাম স্যার, ভিডিওগুলো পাইতাম, আর এক সপ্তাহ যদি পাইতাম স্যার, এটা পাচ্ছি না হ্যাঁ স্যার। প্লিজ, আরো এক সপ্তাহ আপনাদের জন্য আছে।
এই বিদায় বেলায় আপনাদেরকে কি করব বলেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মোতাসিম বিল্লাহ বলেন। স্যার ওই যে 7 জন যে নির্বাচিত ব্যক্তির কথা বলছিলেন, কেউ যদি মারা যায় বা পদত্যাগ করে, সেক্ষেত্রে অষ্টম ব্যক্তি মানে পদাধিকার বলে শূন্য পদ পূরণ করবেন, রাইট। সেই অষ্টম ব্যক্তি কি নির্বাচিত ফেল করা অষ্টম ব্যক্তি স্যার? হ্যাঁ, নির্বাচিত ফেল করা অষ্টম ব্যক্তি, প্রথম 7 এর মধ্যে যার জায়গা হয় নাই। জি স্যার। আর ওই যারা আমরা কথা বলতেছি তাদের উদ্দেশ্যে স্যার একটা কথা, যে আমরা যদি আমাদের লাউড স্পিকারটা না দিয়ে সবাই হেডফোন ইউজ করি, তাহলে মনে হয় কথাগুলো ক্লিয়ার শোনা হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে একটু আগে আবু বকর সিদ্দিক ভাই নিজেও উপলব্ধি করতে পেরেছেন, উনি জি হেডফোনটা আনতে যাচ্ছিলেন। অসুবিধা নাই, ঠিক আছে, এটা আমরা সবাই আশা করি বুঝবো। আপনার এই মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। মিস্টার এম এম হাসান। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার ওই স্থায়ী কমিটি যে বললেন স্যার, এখানে নির্বাহী কমিটি 5 জন, অর্থ কমিটি 5 জন, অথবা শিক্ষা কমিটিতে 9 জন থাকে, 5 জন হয়তো বা বার কাউন্সিল সদস্য থেকে। এখন প্রশ্ন হলো স্যার, এই একই সময়ে মানে অর্থ কমিটি বা নির্বাহী কমিটি একই সদস্য একই সময় কি 2টা কমিটিতে থাকতে পারবে থাকতে কিনা? পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা স্যার, জি ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা আজকে বিদায় নেই। হ্যাঁ, বার কাউন্সিলও আমি একটা দিনে পড়াইতে পারলাম না। স্যার বইটা কবে আসবে আপনার বইটা? 20 তারিখে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আগামীকালকে ক্লাস হচ্ছে না, পরবর্তী ক্লাসটা এই সপ্তাহের মধ্যে 1 দিন বা 2 দিন ধরে নিতে হবে। দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। স্যার তাহলে হচ্ছে আগামীকাল হচ্ছে না, পরশুদিনও হবে না? এইটা একটু মানে আনসার্টেইন, মানে আমার যদি বই লেখার মুড থাকে তাহলে আমি বই লিখতে থাকবো, আপনাদের কোনো কথা আমি শুনবো না, একটা নোটিশ দিয়ে ছেড়ে দিব। আর যদি না থাকে, মানে বই লেখার মুড মানে কি, আমার তো লেখালেখি শেষ, ওই টুকটাক কারেকশন করতে গিয়ে সময় লাগছে, ফলে ব্যাপারটা হয়েছে